স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন বসুন্ধরাটি শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা। রয়টার্সকে সজীব অজিত জয় জানিয়েছে তার মা পদত্যাগ করেনি, তিনি আবারও দেশে ফিরতে চান। ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না, তার বদলে ভিসার ভিত্তিতে অবস্থান করবেন। এদিকে বাংলাদেশ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতির মাঠ। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেন, জানান সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকার গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানান জয়। সে সাথে দিয়েছেন সমঝোতার ইঙ্গিত। শেখ হাসিনা কোথায় থাকবেন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে। এমন অবস্থায় জয় জানিয়েছে তিনি বাংলাদেশেই ফিরতে চান। এদিকে বাংলাদেশ ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজনীতি। শনিবার লোকসভার অধিবেশনে বিরোধী দলকে কটাক্ষ করে ক্ষমতাসীনরা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিয়েও উদ্বেগ প্রকাশ করে বেশ কয়েকজন সাংসদ। তবে বাংলাদেশের চলমান অবস্থায় দেশটির পাশে থাকা উচিত বলে মনে করছেন কংগ্রেস নেতা শশী থারুর। ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি তদারকি, প্রবাসী এবং হিন্দুদের নিরাপত্তা বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে নয়াদিল্লি। সেই সাথে বাড়ানো হয়েছে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাও। মাসুদ রানা, নিউজ 24। অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানালো পশ্চিমবঙ্গের বাম মনস্ক যুব সমাজের বিশিষ্টজনরা। তারা বলছেন সবকিছু ভুলে ফের বিশ্বের সামনের সারিতে দাঁড়াক বাংলাদেশ। অন্যদিকে কলকাতায় অবস্থানরত বাংলাদেশিদের প্রত্যাশা বর্তমান সরকার দেশবাসীর ভোটের অধিকার যেন নিশ্চিত করে। কলকাতা থেকে ভাস্কর সদরের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি বাংলাদেশে আন্দোলনে সামিল হয়েছিল গোটা ছাত্র সমাজ। বাংলাদেশের সেই শিক্ষার্থীদের পাশে ছিল ভারতের বাম মনস্ক ছাত্ররা। ভারতের বাম সমর্থিত ছাত্ররা বাংলাদেশের আন্দোলনকে সমর্থন জানালেও সবচেয়ে নজর কেড়েছিল কলকাতার বাম সংগঠনগুলোর শিক্ষার্থীদের আন্দোলন। তারাও একাত্মবোধ করেছিল বাংলাদেশবাসীর সাথে। বর্তমানে শান্ত বাংলাদেশ গঠন হয়েছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের। এতে খুশি পশ্চিমবঙ্গের বামেরাও। উনি কৃতি মানুষ, নিশ্চিতভাবে উনি ওনার প্রতি মানুষ যে ভরসা করেছেন সেই ভরসার মতো করে নিশ্চয়ই ওনারা সরকার চালাবেন। ওনাদের প্রতি আমাদের বুক ভরা শুভেচ্ছা আছে। ধর্মনিরপেক্ষতার পতাকা সামনে রেখে সাংস্কৃতিক পরিবেশকে বাঁচিয়ে রেখে সরকার চালানো, তাদেরকে কিন্তু আগামী দিনে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে হবে। সাধুবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গের বিশিষ্ট দিকে ব্যবসায়ীরাও। আমি যতটা তাকে জানি, ঠান্ডা মাথার লোক, ভদ্র সজ্জন। এই পর্যন্ত তিনি যা বলেছেন সেগুলো তো সঙ্গত এবং সেটা একটু ভরসা জায়গা। ভালো হোক এবং বিশেষ করে পশ্চিমবাংলার সাথে একটা বাংলাদেশের সম্পর্ক রয়েছে। আমরা চাই যে উনি আসার পর আমাদের সাথে একটা রিলেশন ভালো হবে। কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা বলছেন গণতন্ত্র ফিরে আসুক, দেশবাসী এবার যেন ভোটের অধিকার পায়। শান্তিপূর্ণভাবে যেন দেশ চলে, আমাদের সোনার বাংলার দেশ বাংলাদেশ। আমরা চাই সবসময় বাংলাদেশ যেন সবাই বলে সোনার বাংলাদেশ। সঠিকভাবে সবাই যাতে ভোটের অধিকার পায়, এটাই তার কাছে চাওয়া। সমৃদ্ধি বিস্তার করে সাম্যের পথে এগিয়ে যাক বাংলাদেশ। বঙ্গবাসীর এখন এটাই প্রার্থনা। অস্থির সময় কাটিয়ে শান্ত হয়েছে বাংলাদেশ, গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। দেশবাসীর এখন একটাই প্রার্থনা, সবকিছুর মধ্যে ফিরে আসুক স্বাধীনতা। আর পশ্চিমবঙ্গবাসী মনে করছেন সামনের পথেই থাক প্রিয় বাংলাদেশ। ক্যামেরা শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্রিটিশ হিন্দুরা। এসব ঘটনার ক্ষোভ জানিয়ে বাংলাদেশের হিন্দুদের জন্য ন্যায় বিচারের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন তারা। বলেন সংখ্যালঘুদের ওপর এমন হামলার ঘটনায় চুপ থাকতে পারেন না তারা। বিশ্বকে তাদের ন্যায় বিচারের আহ্বান শোনাতে যুক্তরাজ্যে একত্রে দাঁড়িয়েছেন ব্রিটিশ হিন্দুরা। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রায় ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গবাসী। তার শেষ যাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, ছিলেন বিরোধী দলের নেতারাও। শোক মিছিলের পর তার নশ্বর দেহ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য তুলে দেওয়া হয় কলকাতার নীলরতন মেডিকেল হাসপাতালে
গেল বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে মারা যান সিপিএমের বর্ষিয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। গণবিক্ষোভের মুখে শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় সৌদি আরবের জেদ্দায় মেজবানের আয়োজন করেছে জেদ্দাস্থ আব্দুল আজিজ বিএনপি। শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন আব্দুল আজিজ বিএনপির সভাপতি খলিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন চৌধুরী, শফিক আহমেদ, ইসমাইল হোসাইন, মাইন উদ্দিন সহ অসংখ্য নেতাকর্মী। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মালদ্বীপ বিএনপির উদ্যোগে রাজধানীর মালেতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র উদ্ধারের লড়াইকে চূড়ান্ত রূপ দিয়েছে ছাত্র জনতা। তারেক রহমানের নির্দেশনায় মালদ্বীপ বিএনপির দলীয় কর্মসূচি অতীতের মতো চলবে বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহসভাপতি মোহাম্মদ হোসেন সুমন, মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ আলতাফ হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। যারা দেশে স্বৈরাচার পতন করানোর জন্য শহীদ হয়েছে এবং আহত হয়েছে, সবার জন্য আমরা দোয়া করেছি এবং আমাদের দেশমাতা এবং খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি এবং সামনের দিকে বাংলাদেশ যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে এই আশা করে আমরা সবাই একত্রিত হয়েছি। প্রবাসী নিউজ 24 নিচ্ছে বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাসী নিউজ 24-এ। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী। এর আগে ছাত্র জনতা বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের আরও 7 বিচারপতি। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন যে স্বপ্ন নিয়ে দেশকে পুনরায় স্বাধীন করা হয়েছে তা বাস্তবায়নে কাজ করবেন। শনিবার সকালে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে ফুলকোর্ট সভা ডাকেন সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এই সংবাদ প্রকাশের পর প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর একে একে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। তারা দাবি তোলেন, যে সকল বিচারক দেশের সর্বোচ্চ আদালতকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করেছেন তাদের পদত্যাগ করতে হবে। হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ারও দাবি করেন তারা। পুরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করেছে, আমরা সেটার সংস্কার চাই। দুপুর গড়াতেই আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ওবায়দুল হাসান। এরপর একে একে পদত্যাগ করেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম, এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলছেন যে তরুণরা এই বিজয় এনেছে, তাদের স্বপ্নের বাস্তবায়নে কাজ করবেন তিনি। তারা চেয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য ভ্যানগার্ড হিসেবে কাজ করুক। তারা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সংবিধানের যে অভিভাবক সুপ্রিম কোর্ট সেই অভিভাবকত্বের ভূমিকা পালন করুক। এবং আমি একজন আইন কর্মকর্তা হিসাবে, প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল হিসাবে আমি তাদের এই দাবির সাথে একমত পোষণ করি। এদিকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী। এছাড়া আপিল বিভাগে যারা নিয়োগ পেতে পারেন তাদের নামের তালিকাও শোনা যাচ্ছে আইনাঙ্গনে। তাদের মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান, জোবায়ের রহমান চৌধুরী, আতাউর রহমান খান, সৈয়দ মোহাম্মদ জিয়াউল কবির, শেখ মোহাম্মদ আওয়াল ও মামনুর রহমান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যে স্বপ্ন নিয়ে আবু সাইদ জীবন দিয়েছেন তা বাস্তবায়নই হবে ভবিষ্যতের বাংলাদেশের কাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের সাথে দেখা করে যান আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। রংপুর থেকে মারুফুর রহমানের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে এক নিভৃত পল্লীতে নিজ বাড়ির উঠোনে চিরনিদ্রায় শুয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাইদ।
শনিবার সকাল 11টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদের বাড়িতে বিজয়ের পতাকা নিয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সহ আবু সাইদের আন্দোলনের সহপাঠীরা। এই বিজয়ের নায়ক আবু সাইদকে তারা স্মরণ করেন, জিয়ারত করেন তার কবর। এ সময় ডক্টর ইউনূস বলেন, সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন আবু সাইদ। সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল টল করছে, আবার তারপর আরেক গুলি। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। পরিবারের সাথে সাক্ষাতের সময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বাবা, মা, বোন সবাই দাবি করেন গণহত্যার বিচারের। আমার ছেলে আন্দোলনে সামিল হয়ে নির্ঘাত রাইফেলের গুলি খায়, সে শাহাদত বরণ করে, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মারছে, তাকে বিচার চাই, তার ফাঁসি চাই। আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন এক একজন করে আবু সাইদ তৈরি হয়েছে। এটা আবু সাইদের বাংলাদেশ। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই, যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে, বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। এরপর ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা চলে যান আবু সাইদের বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। এখানে থাকেন মহাকাব্যের সেই বীর গাথা, যার আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয়েছে গণতন্ত্রের নতুন যাত্রা। আবু সাইদের স্বপ্ন, আত্মত্যাগ যেন শেষ পর্যন্ত বৃথা না যায়, তেমনটি দাবি করেছেন তার পরিবার, স্বজন এবং সারা দেশ। মারুফা রহমান, বাবনপুর, পীরগঞ্জ, নিউজ 24। জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত তদন্ত ও বিচার কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। সকল মতের প্রতি সহিষ্ণুতা দেখানোর আহ্বানও জানান তারা। সরকারের করণীয় বিষয়ে জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন সহ মোট 13টি পরামর্শ দিয়েছে শিক্ষক নেটওয়ার্ক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই, এই বিষয়ে শনিবার মতবিনিময় সভা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। সভাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধার করতে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও শিল্প স্থাপনা, উপাসনালয়, মাজার, ভাস্কর্যের উপর হামলা ঠেকানো ও বিচারের দাবি জানান শিক্ষকরা। বাজারে সিন্ডিকেট বিলুপ্ত করা, গণমাধ্যমকে সরকারের প্রভাবমুক্ত করা, পাহাড়িদের জমি ও অধিকার ফিরিয়ে দেওয়া ও জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন সহ মোট 13টি পরামর্শ দেন তারা। সরকারের করণীয় বিষয়ে তাদের এই পরামর্শ। সার্ভিলেন্সটা নিশ্চিত করা খুব জরুরি। বক্তারা বলেন, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মাস কিলিং, এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই চিরকালের জন্য না, এবং চিরকালের জন্য হলে কি হয় আমরা জানি গত 15 বছরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, দেশে কয়েক দিক থেকে বিপদ আসতে পারে। 3টা গোষ্ঠী, দেশীয় লুটেরা গোষ্ঠী, সামরিক বেসামরিক আমলাতন্ত্র এবং আন্তর্জাতিক যে স্বার্থ গোষ্ঠী, এই 3টার ব্যাপারে সতর্ক থাকতে হবে। সরকার কতটা থাকবে সেটা আমরা নিশ্চিত বলতে পারি না। 3 গোষ্ঠীর বিপদ সম্পর্কেও আমাদের যথেষ্ট সজাগ থাকতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলের জন্য সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার আহ্বান জানান তারা।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা এখন সরকারের প্রধান কাজ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শপথ নেয়ার পর শনিবার প্রথমবারের মতো সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। চলমান পরিস্থিতিতে সরকারের করণীয় বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি অর্থনীতির গতি ফিরিয়ে আনায় সরকারের প্রধান লক্ষ্য। শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, বোর্ডগুলি অনেকাংশে রাস্তাঘাট ইস্যু করা, সেগুলো আমরা সচেষ্ট করতে ইমিডিয়েট ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ চালু, তারপরে সংস্কারগুলো। ডক্টর সালেহউদ্দিন বলেন, বিগত সরকারের উন্নয়ন কৌশলের ভুলের কারণে সামগ্রিক উন্নয়নের সুফল পায়নি মানুষ। বৈষম্য দূর করে সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা নতুন সরকারের অন্যতম লক্ষ্য। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসাব করতে, আয়ের সংসার লোকের বাড়ো এবং বাজারে যেটা মূল্যস্ফীতির এবং মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করি। এদিকে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে থাকবে সরকার। কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাবে শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, শিল্পের পরিবেশ দূষণ রোধ ও চামড়া খাতের সংকট দূর করা। সার আমদানির ব্যাপারটা এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রয়োজনীয় সংস্কার করা গেলে সরকারি কোম্পানিগুলোর লোকসান কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আদিলুর রহমান খান। প্রক্রিয়াজাতকরণ শিল্প। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হন। এই ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এছাড়াও তারা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। প্রবাসী নিউজ 24 নিচ্ছে আর একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাসী নিউজ 24-এ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে নেমেছে ভোক্তা অধিকার, ক্যাব ও শিক্ষার্থীরা। পরিদর্শনে গিয়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, বাজারের অনিয়মের পেছনে থাকা সিন্ডিকেট ভাঙার সময় এসেছে। ইতিমধ্যে পণ্যের দাম কমতে শুরু করেছে, আর যাতে নতুন করে সিন্ডিকেট গড়ে উঠতে না পারে সে লক্ষ্যে কাজ করা হবে। এই লড়াইয়ে শিক্ষার্থীদেরও সহযোগিতা চেয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা, তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে পাল্টাতে শুরু করেছে সে চিত্র। বাজার নিয়ন্ত্রণে নতুন করে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নতুন এই যাত্রায় এবার সঙ্গে রয়েছে শিক্ষার্থীরাও। শনিবার স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর মিরপুর 1 নম্বরে বাজার পরিদর্শনে যান ভোক্তার মহাপরিচালক। চালের বাজার, পেঁয়াজ, আলু, মাছ, মাংস ও সবজির বাজার ঘুরে ঘুরে দাম যাচাই করেন তিনি। এখন আমাকে বললেন যে 50 টাকায় কিনো 60 টাকা বিক্রি করছে। পরিদর্শন শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক সাংবাদিকদের জানান, কয়েকদিনের ব্যবধানে বাজারে বিভিন্ন পণ্যের দাম কমে এসেছে। পথে পথে ট্রাক থেকে চাঁদাবাজির পাশাপাশি বাজারে চাঁদাবাজিও বন্ধ হচ্ছে। অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে হিডেন যে বিষয়গুলো আছে, পরিবহন থেকে শুরু করে এই সব কিছু কিন্তু আমরা করতে পারিনি। এখন সময় আসছে, আমরা সেই জায়গাগুলোতে আমরা পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে চাই। ছাত্র জনতা মিলেই আমাদের এই কাজটা অগ্রসর করতে হবে এবং স্যাররা আমাদের পাশে আছেন। বাজারে দ্রব্যমূল্য কমতে শুরু করায় এই উদ্যোগকে স্বাগত জানান ভোক্তারাও। সিন্ডিকেট এখন মনে হয় সম্ভবত নাই আমার জানা মতে, তো এখন যে কারণে দাম এখন কমতেছে,
এবং কমাটাই স্বাভাবিক। আমাদের সরকারের কাছে চাওয়া পাওয়ার কিছু নয়, একটা জিনিস চাওয়া, দেশে আইন শৃঙ্খলা রক্ষা হবে এবং দ্রব্যমূল্যটা একটু নিয়ন্ত্রণে আসবে। এদিকে চট্টগ্রামেও যৌথ অভিযানে নামে ভোক্তা অধিকার, ক্যাব ও শিক্ষার্থীরা। বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি নেয়ার প্রমাণ মিলে। তার ক্রয়টা কত সেটার ভাউচার, পাকা ভাউচার থাকবে, কোনো কারচুপিমূলক ভাউচার তিনি করতে পারবেন না। দাম নিয়ে কারসাজি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের মুরাদপুরের একটি গোডাউন থেকে গাড়ি ভর্তি অবৈধ ও নকল মালামাল জব্দ করেছে সেনাবাহিনী, বিজিবি সহ ছাত্ররা। শনিবার রাত 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে সেনাবাহিনী। গোডাউনে ঢুকে নকল চিনিপুরা চাল, ঘি, সাবান, তেল সহ বিভিন্ন পণ্য জব্দ করে তারা। সেনাবাহিনীর মেজর আশফাকের নেতৃত্বে চলে অভিযান। এ সময় একজনকে আটক সহ 10 লাখ টাকার মালামাল জব্দ করা হয়। অভিযানে নকল ডায়াবেটিক্স ওষুধও উদ্ধার করা হয়। এবার জানাবো খেলার সংবাদ। বিসিবি সংস্কারে অবদান রাখতে চান কোচ ও বিকেএসপির সাবেক ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিম। খুব শীঘ্রই জানাতে চান নতুন রূপরেখা। বিসিবিতে দুর্নীতি ও ব্যক্তিগতভাবে স্বার্থান্বেষী কর্তাদের উপর আস্থা রাখার বিপক্ষে তিনি বলেন, অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন না করা গেলে প্রভাব পড়বে দেশের ভাবমূর্তিতে। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, স্বাভাবিক হতে শুরু করেছে দেশ। অনুশীলনে ফিরেছেন টাইগাররা, তবে কোথাও নেই কোচিং স্টাফ কিংবা বোর্ড পরিচালকরা। শুনশান নীরবতা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায়। কারণ সময়ের দাবি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনে। বিসিবি সংস্কারে ব্যাপক রদবদল আনতে হবে পরিচালক প্যানেলে। সেই দায়িত্বে অবদান রাখতে চান নাজমুল আবেদিন, জানতে চান রূপরেখা। আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দেয়ার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না। এখন দুর্নীতি, ব্যক্তিগত লাভের আশায় ক্রিকেটের স্বার্থ বিসর্জন দিয়েছে বিসিবির কর্তারা। পুনরায় তাদের উপর আস্থা রাখার বিপক্ষে তিনি। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে তারা সত্যি আসতেন, কিন্তু তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজন না করা গেলে দেশের ভাবমূর্তি প্রভাব ফেলবে, তবে শেষ পর্যন্ত আশা রাখতে চান ফাহিম। এখন যেভাবে সবাই কাজ করে, যেভাবে সবাই এগিয়ে আসে অনেস্টলি গুড ইন্টেনশন নিয়ে, আমার মনে হয় এখানে বিশ্বকাপ হলে সবাই সেটা দারুণভাবে উপভোগ করবে। শুধু ক্রিকেট নয়, নতুন প্রক্রিয়ায় দেশের সব ক্রীড়া খাতে সংস্কার দেখতে চান নাজমুল আবেদিন। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।